আমাদের আজকের আয়োজন জনাবা আসমার ওসমানের মনস্তাত্ত্বিক গল্প লিফটে আটকে গেলে। সমূহ বিপদ, বিপদ টু দি পাওয়ার 5। লিফট বস্তুটা বিচ্ছিরি। ছোটবেলা থেকেই জিনিসটাকে দু চোখে দেখতে পারি না আমি। কেমন হাঁ করে মানুষ গিলে খায়। আমি যখন খুব ছোট, ঠিক মনে পড়ে কি পড়ে না, তখনই প্রথম লিফটের সাথে সাক্ষাৎ হয় আমার। আব্বু চাকরি করতেন মতিঝিলের এক ব্যাংকে। মতিঝিলের যে 24 তলা বিল্ডিং, তার 11 তলায় ছিল ব্যাংকের অফিস। অনেক ছোট বাচ্চাই যেমন করে, তেমনি আব্বুর অফিসে যাওয়ার সময় হলেই কান্না জুড়তাম আমি। আব্বুর প্যান্ট টেনে ধরতাম, ব্রিফকেস টেনে ধরতাম। আমার দাবি ছিল দুটি, হয় তুমি বাসায় থাকো অথবা আমাকে সাথে নিয়ে চলো। আমাকে ভুলিয়ে ভালিয়ে আব্বুকে অফিসে যেতে হতো রোজ। একদিন আমি নাছোড়বান্দা, আজ আব্বুকে ছাড়বই না আমি। আব্বু আমাকে খুব ভালোবাসতেন। আমার কান্নায় টলে উঠল তার মন। আম্মুকে বললেন রেডি হয়ে নিতে, আমাদের সাথে নিয়ে আজ অফিসে যাবেন আব্বু। অফিসে খানিকক্ষণ থেকে শান্ত হলে তখন আবার আম্মু আমাকে ফেরত আনবেন। তখনও সব রাস্তাতেই রিক্সা চলে। আমরা 3 জন রওনা হলাম রিক্সায় চেপে। ঘটনাটা আমার ঠিক মনে পড়ে না, তবে আম্মুর মুখে পরে শুনে মোটামুটি কাল্পনিক একটা ছবি মনে গেঁথে গেছে। আমি নাকি খুশিতে আত্মহারা হয়ে উঠেছিলাম, কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। অফিসের নিচে পৌঁছে লিফটের সামনে যাওয়া পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু যেই মাত্র লিফটের দরজা খুলল, আমি নাকি আতঙ্কে চিৎকার করে উঠেছিলাম। আমার আবছা মনে আছে, আমার মনে হয়েছিল একটা রাক্ষস আমাকে গিলে ফেলতে চাইছে। দরজাটা আমার কাছে ঠিক মনে হচ্ছিল রাক্ষসের বিশাল আকৃতির হাত। আমি নাকি থরথর করে কাঁপছিলাম। আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল চোখ। আচমকা আমার এমন অবস্থা দেখে হতবিহ্বল হয়ে উঠেছিলেন আব্বু আম্মু। এত আদরের মেয়ের এমন আতঙ্ক তাদের ভীষণ বিচলিত করে ফেলে। তবে প্রথমে তারা বুঝতেই পারেননি যে কেন আমি এমন করছি। আমার বয়স তখনও 5 হয়নি। নিজেও যে বুঝিয়ে বলবো ঠিকমতো সেটাও সম্ভব হয়নি। আমার শুধু মনে আছে লিফটের গহ্বরটাকে ভয়াবহ অশুভ মনে হয়েছিল। মনে হচ্ছিল ওখানে ঢুকলে আর কখনো বেরোতে পারবো না আমি। এর আগে কখনো লিফট দেখিনি আমি। লিফট বস্তুটা যে কি তাই জানতাম না। এরকম অবস্থায় কেন যে অমন করেছিলাম আমি কে জানে। কিন্তু আব্বু আম্মু তো আর তখন বুঝতে পারেননি যে কেন আমি অমন করছি। ওরা ভাবলেন বরঞ্চ দ্রুত আমাকে অফিসে নিয়ে একটু শান্ত করবেন। সেই ভেবেই লিফটে উঠে পড়েন তারা। আতঙ্কে রীতিমতো নীল হয়ে যায় আমি, খিঁচুনি উঠে যায় আমার। পরে মা বলেছেন আমি নাকি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কোনো মতে আবার নিচে নেমে আসেন তারা, ডাক্তারের কাছে দৌড়ান। আমার সেরে উঠতে নাকি প্রায় 1 মাস সময় লেগেছিল। জ্বর থাকতো গায়ে, 102, 3, 4 জ্বর। ডাক্তার বলেছিল মানসিক শক। ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখে নাকি প্রায় চিৎকার করে জেগে উঠতাম আমি। এইটুকু মেয়ের এমন অবস্থা দেখে আব্বু আম্মু নাকি প্রায় উন্মাদ হয়ে গিয়েছিলেন। তাদের সবচেয়ে বড় অসুবিধা ছিল কেউ বুঝতেই পারেননি যে কেন আমার অমন হচ্ছে। মানুষ যখন জানে বিপদের মোকাবেলা করতে হবে, তখন তার অন্তত কিছুটা স্বস্তি থাকে এই ভেবে যে শত্রুটা তার চেনা। কিন্তু অচেনা শত্রুর সাথে লড়াই খুব কঠিন, যেন হাওয়ার সাথে লড়াই করা। আব্বু আম্মু দিশাহারা হয়ে গিয়েছিলেন, সেটাই স্বাভাবিক। আব্বু আম্মু আধুনিক মানুষ ছিলেন, কিন্তু একমাত্র মেয়ে, চোখের মনির জন্য কি না করে মানুষ। পীর ফকির, তাবিজ, পানি পড়া কোনো কিছুই বাকি রাখেননি তারা। আমাদের বৃদ্ধা প্রতিবেশী সাইদা নানু নাকি বলেছিলেন জিনের আসর ছাড়া এমন হতেই পারে না। আমার মন্দ জিনের চিকিৎসা হয়েছিল, খারাপ বাতাসের চিকিৎসা হয়েছিল, বাড়ি বন্ধক দেওয়া হয়েছিল,
সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিল, কবিরাজ দেখিয়েছিল, কোনটাই কাজ হয় কে জানে। তবে মাসখানেক পর আমি আপনাতেই সুস্থ হয়ে উঠি। আর জ্বর হয় না, দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে না। আমি ঠিকমতো কথাই বলতে শিখিনি তখনও। ওই বস্তুটার নাম যে লিফট সেটাই জানি না তখনও। তাই বুঝিয়ে বলতে পারিনি আমার ভয়ের কারণ। আব্বু আম্মু একরকম রহস্যেই থেকে যান যে কি নিয়ে ভয় পেয়েছিলাম আমি। তাদের মাথায় এসেছিল নতুন পরিবেশ, কিংবা নতুন মানুষ, কিংবা নতুন দেখা উঁচু অট্টালিকা। লিফটের কথাও মাথায় এসেছিল তাদের, কিন্তু নিশ্চিত হতে পারেননি। তবে এরপর থেকে আব্বু অন্তত একটা বিষয়ে স্বস্তি পেয়েছিলেন, আমি আর তার সাথে অফিসে যেতে চাইনি কখনো। আমি বড় হতে থাকি, বালিকা থেকে কিশোরী হই, তরতরিয়ে কাটে আমার সবুজ দিন। আমার সেই আতঙ্ক অনুপস্থিত ছিল দীর্ঘদিন। তখনও শহর জুড়ে উঁচু উঁচু অট্টালিকা তৈরি হয়নি, বড় বড় মার্কেট হয়নি। আমরা যেতাম নিউ মার্কেট, দোতলা তিনতলা আত্মীয়ের বাসা। দোতলায় বসতেন আমাদের ডাক্তার চাচু, স্কুল ছিল তিনতলা। আমাকে তাই অনেক দিন লিফটের মুখোমুখি হতে হয়নি। আমি ততদিনে জেনে গেছি যে লিফট নামে একটা বস্তু আছে, কিন্তু সে নিয়ে মাথাও ঘামাইনি আর। শৈশবের স্মৃতিটাও ততদিনে আমি দিব্যি ভুলে বসে আছি। কিন্তু আধুনিক নগরের অনুষঙ্গ হচ্ছে বহুতল ভবন, তাই আমি বড় হতে থাকি, আর সাথে সাথে উঁচু হতে থাকে আমাদের চারপাশের সব বিল্ডিং। লোকে লিফট ব্যবহার করতে বাধ্য হয়, আমিও একদিন লিফটে উঠতে বাধ্য হলাম। আমার ছোট চাচা খুব আমোদে মানুষ ছিলেন, প্রায় আমাদের নিয়ে নানান জায়গায় বেড়াতে যেতেন। একটা প্রেস ছিল ওর, ব্যবসা ভালোই ছিল, আর সেই টাকা তিনি তার আপন মানুষদের সাথে নিয়েই খরচ করতেন। তার সাথে আমি, বাবা, মা সিনেমায় যেতাম, শিশু পার্কে যেতাম, মার্কেটে যেতাম, চাইনিজে যেতাম। একবার হঠাৎ বিকেলবেলা চাচা হাজির, এসেই হইচই বাঁধিয়ে দিলেন, এখনই সবাইকে নিয়ে তিনি খেতে যাবেন। শহরে নাকি 15 তলা এক বিল্ডিংয়ের ছাদে একটা রেস্টুরেন্ট হয়েছে, সেখানে নাকি খেতে খেতে পুরো শহর চোখে পড়ে। আব্বু তখনও অফিস থেকে ফেরেননি। চাচু আব্বুকে ফোন করে বলে দিলেন যে আমরা রওনা হয়ে যাব, আব্বু যেন সরাসরি ওই 15 তলা রেস্টুরেন্টে চলে আসেন। আমি তখন ক্লাস 7-এ পড়ি, 12 বছর বয়স। এমন একটা অভিনব জায়গায় খেতে যাবার আনন্দে আমি তখন রীতিমতো ছটফট করছি। ইস, কাল স্কুলে গিয়ে সবাইকে গল্পটা বলা যাবে। আমি আমার সবচেয়ে ভালো জামাটা পরে নিলাম, আম্মুও সাজলেন একটু বেশি। ভীষণ উত্তেজিত আমরা। আসলে তখনও দেশে ডিশলাইন আসেনি, মোবাইল আসেনি, জগতের অনেক খবরই আমাদের অজানা তখন। এখন যেমন যা দেখি সবই মনে হয় আগে দেখা, আগের জানা। তখন তেমন ছিল না, যা দেখতাম শুনতাম সবই নতুন। সেই তুলনায় 15 তলার ছাদের রেস্টুরেন্ট তো আমাদের কল্পনাকেও যেন হার মানায়। তখন সিএনজি আসেনি, বেবি ট্যাক্সি চালু। বেবি ট্যাক্সি চেপে আমরা পৌঁছালাম 15 তলা বিল্ডিংটার সামনে। ইস, কি উঁচু এক বিল্ডিং! ওপরে তাকিয়ে গুনতে হয় কটা তলা আছে ওতে। আমরা যদি এমন একটা বাড়িতে থাকতাম। সেই প্রথম লিফটে চাপলাম আমি। একটু ভয় ভয় লাগছিল, কিন্তু তেমন কিছু নয়। চাচ্চু সুইচ চেপে লিফটটাকে নিচে নামালেন। লিফটের দরজা খুলল, ভেতরের টুলে বসে আছে লিফট অপারেটর। আমরা 3 জন এবং সাথে আরও 2 জন উঠে পড়ল লিফটে। আমার প্রথম লিফটে ওঠা, কি উত্তেজনা! ছেলেবেলায় কি ঘটেছিল না ঘটেছিল কিছুই আর আমার মনে নেই এখন। লিফটম্যান জিজ্ঞেস করল, কয় তলায় যাইবেন? 15 তলা, রুফটপ রেস্টুরেন্ট, চাচ্চু বললেন। বন্ধ হলো লিফটের দরজা। লিফটম্যান 15 লেখা বোতাম চাপল। বাকি 2 জন কিছু বলল না, অর্থাৎ ওরাও যাবে 15 তলায়। লিফট চলা আরম্ভ হলো। পেটের ভেতরটা কেমন যেন একটু খালি খালি হয়ে গিয়েছিল আমার। তখন পর্যন্ত সব ঠিকঠাক ছিল। লিফট উপরে ওঠা আরম্ভ করলো। দিব্যি ছিলাম আমি তখন। লিফট উঠছে উঠছে, হঠাৎই একটা ঝাঁকি দিয়ে অন্ধকার হয়ে গেল, লিফট বন্ধ হয়ে গেল।
সে কি নিকষ অন্ধকার! সেই প্রথম কিশোরী বয়সেই আমার মৃত্যুর কথা মনে এলো। মৃত্যু কি এর চেয়েও অন্ধকার? ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠলাম আমি। মনে হচ্ছিল চারিদিকের অন্ধকার যেন গিলে খাবে আমাকে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার মনে হলো আমি যেন মরে যাব। লিফটে আমি ছাড়া আরও 5 জন মানুষ ছিল, কিন্তু তাদের কোনো অস্তিত্ব টের পাচ্ছিলাম না আমি। তাদের কারো কোনো শব্দ কানে আসছিল না আমার। আমি অসাড় হয়ে যাচ্ছিলাম। আতঙ্কে কাঁপছিলাম থরথর করে। নিকষ আঁধার আরও বাড়ছিল, যেন চারিদিকে বালতি দিয়ে গাঢ় কালো কালি ঢেলে দিয়েছিল কেউ। বাতাস কই বাতাস! আমি শ্বাস নিতে পারছিলাম না। পরে যখন জ্ঞান ফিরল, দেখি নিচতলায় একটা দোকানের চেয়ারে আমাকে বসিয়ে মুখে পানির ছিটা দেওয়া হচ্ছে। আমাকে ঘিরে ছোটখাটো একটা ভিড়। আমি চোখ মেলে চাইলাম। চারদিকের আলো দেখে বুঝলাম আমি বেরিয়ে এসেছি এই মৃত্যুকূপ থেকে। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আর জীবনে লিফটে উঠব না আমি। কখনো না, কখনো না, কখনো না। লিফট আমার জন্য নয়। লিফট অশুভ। লিফট মানেই অন্ধকার, মৃত্যু। রেস্টুরেন্টে খাওয়া মাথায় উঠল। ততক্ষণে আব্বু চলে এসেছেন। আমরা বাসায় ফেরত এলাম। তাকিয়ে দেখলাম ছোট চাচ্চু অপরাধ বোধে ভুগছেন ভীষণ। তিনিই তো নিয়ে এসেছিলেন আমাদের। আহা বেচারা, ওর তো কোনো দোষ নেই। এই লিফটটাই তো যত অশুভর গোড়া। লিফট ভালো না, একটুও ভালো না। সেই থেকে আমি বুঝে গেলাম, জীবন থাকতে আর লিফটে উঠব না। বিল্ডিং 100 তলা হোক, 200 তলা হোক, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জিহ্বা ঝুলে পড়ুক, তাও কখনো লিফটে উঠব না আমি। কখনো না। পরে একটু সুস্থির হলে সবাই আমাকে বোঝায়, বিষয়টা আসলে ভয়ের কিছুই নেই। বিদ্যুৎ চলে গিয়েছিল, তখন জেনারেটর চালু করতে 1 মিনিট সময় লেগেছিল মাত্র। আর অসুবিধা হলে ভেতর থেকে নিচে কথা বলার ব্যবস্থাও আছে। যদি একান্তই জেনারেটরও কাজ না করে, তাহলেও লিফটের দরজা খোলার বিকল্প ব্যবস্থা আছে। আমি সবই শুনলাম চুপচাপ। কথায় যুক্তি আছে ওদের। কিন্তু ওই যে 1 মিনিট বন্ধ ছিল লিফট, সেটা তো ওদের কাছে 1 মিনিট। আমার কাছে তো সেটা 100 বছর অন্ধকারে আটকে থাকার সময়। কবরের মতো লিফটে আমি ভরসা পাই না। আর এসব বাদ দিলেও যদি লিফটের দড়ি ছিঁড়ে পড়ে, তবে মানলাম দুর্ঘটনা, রোজ রোজ হয় না, কিন্তু হয়তো। তাহলে জেনে শুনে কেন বিপদে পড়তে যাব আমি? দিব্যি একজোড়া পা থাকতে আর লিফটে নয়, কখনো নয়। লিফট ছাড়াই দিব্যি জীবন কাটছিল আমার। স্কুল শেষ করলাম, ভর্তি হলাম কলেজে। বেইলি রোডের উঁচু এক অ্যাপার্টমেন্টের 10 তলায় থাকতো আমার এক বান্ধবী। যখন ওর বাড়িতে যেতাম দল বেঁধে, তখন বাকিরা সবাই লিফটে উঠত। আমি উঠতাম হেঁটেই। 5 তলা পর্যন্ত হেঁটে হাঁপিয়ে যেতাম। তখন একটু বিশ্রাম নিয়ে আবার উঠতাম। অন্য বান্ধবীরা প্রথম প্রথম খ্যাপাতো আমাকে এই নিয়ে, বোঝাতো, জোর করতো লিফটে উঠতে। পরে এক সময় হাল ছেড়ে দেয় তারা। আমি লিফট ব্যবহার করি না, সিঁড়িই আমার সম্বল। কলেজ শেষ হলো, ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ইউনিভার্সিটি পাশ করলাম, চাকরিতে ঢুকলাম। অফিসটা 3 তলা, আমি বসতাম 2 তলায়। অর্থাৎ লিফট ছাড়াই দিব্যি চলছিল আমার জীবন। আব্বু আম্মু আমার জন্য পাত্র দেখা আরম্ভ করলেন। আমার কোনো প্রেম ছিল না, ওই অ্যারেঞ্জড বিয়েই ভরসা। 3-3টে পাত্র দেখার পর 4র্থ জনকে মনে ধরল বাবা মার। ছেলে আর্কিটেক্ট, একটা কনসাল্টিং ফার্মে চাকরি করে, বয়স 29, আমার চেয়ে 3 বছরের বড়। ওর সুন্দর কথা বলা দেখে আমি ওকে পছন্দ করলাম। আর ও পরে বলেছে আমাকে নাকি সে পছন্দ করেছে মিষ্টি হাসি দেখে। বিয়েটা হয়ে গেল। আমার বরের বাবা সৎ সরকারি কর্মকর্তা ছিলেন। নিজের বাড়ি হয়নি, তাই ভাড়া বাড়িতেই থাকতেন। একটা 4 তলা বাড়ির দোতলায় শুরু হলো আমার নতুন জীবন, লিফটবিহীন জীবন। চমৎকার জুটি হলাম আমরা, রীতিমতো স্বপ্নের মতো। কিন্তু বাড়িটা ছোট ছিল, একদম গাদাগাদি করে থাকতে হতো। আমার নতুন বাবা মা খুব ভালো মানুষ। তারা নিজেরাই বললেন, এভাবে থাকতে তো বৌমার খুব কষ্ট হবে, তোমরা বরং একটা বাসা ভাড়া করে ফেলো। সত্যি বলতে কি,
জয়েন্ট ফ্যামিলিটা ছেড়ে আসতে ইচ্ছে করছিল না আমার, কিন্তু ওদের জোড়াজুড়িতেই বাসা খোঁজা শুরু করলাম আমি আর আমার বর। আমার বর জানালো যদি বাসা ভাড়া নিতেই হয় তবে উঁচু একটা বাড়ি ভাড়া নিতে চাইছে। খুব ছোটবেলা থেকেই নাকি তার একটা স্বপ্ন যে উঁচু একটা বাড়ির বারান্দা থেকে ঢাকা শহর দেখবে সে। ও জানতো না যে আমি লিফট ঘৃণা করি, কিন্তু উঁচু বাড়ি মানেই তো লিফট। কিন্তু ওর স্বপ্নটা ভাঙতে চাইনি আমি, আমার শঙ্কার কথা ওকে জানাইনি। ও খুব উৎসাহ নিয়ে সামনের মাসেই সেগুন বাগিচায় একটা ফ্ল্যাট ঠিক করে ফেলে নতলায়। নতলায়? সে তো অনেক উঁচুতে। তাতে কি, লিফট আছে তো, তাছাড়া 24 ঘন্টা জেনারেটর। আমি আর কিছু বলিনি। শত হলেও ছেলেবেলা থেকে বেচারা একটা স্বপ্ন দেখে আসছে, সেটাকে কি করে ভেঙে দিই আমি। তবে নতলায় হেঁটে হেঁটে উঠতে হবে ভেবে খানিকটা মুষড়ে পড়েছিলাম আমি। ভেবেছিলাম আমার লিফট ভীতি লুকিয়ে চুকিয়ে কদিন গোপন রাখতে পারবো জামাইয়ের কাছ থেকে, কিন্তু পারলাম না। বাসা যখন বদলানো হচ্ছে তখনই, বলা যায় তার আগেই ও জেনে গেল বিষয়টা। একদিন শুক্রবার বলল, চলো আমাদের নতুন ফ্ল্যাটটা দেখে আসি। আমি এড়িয়ে যেতে চাইলাম, বললাম আমার দেখার কি আছে, তোমার পছন্দই তো আমার পছন্দ। সে বললে তো আমি মানব না, আমার আদরের বউটা না দেখলে হয়। অনেক জোড়াজুড়ি করে ও নিয়ে গেল আমাকে। আমি ধরা পড়ে গেলাম। আমি বললাম আমার লিফট ভাল লাগে না, আমি সিঁড়ি দিয়েই যাব। সিঁড়ি দিয়ে? কি বলছো, নতলা তো অনেক উঁচু। অনেক উঁচু হলেও আমার অসুবিধা নেই, লিফট আমার একটুও ভাল লাগে না। লিফট আমার ভালো লাগার না লাগার কি আছে, আসলে আসলে ভালো লাগা না, লিফট ভয় পাই, আমি খুব ভয় পাই। কোনো মতেই যখন আমাকে লিফটে ওঠাতে পারলো না ও, তখন একসময় হতাশ হয়ে বলল, তাহলে বাড়িটা বাদ দেই, 2-3 তলা একটা বাড়ি খুঁজি, কি বলো? ওর শৈশবের স্বপ্নভঙ্গের হতাশাটা খুব বুকে লাগলো আমার। বললাম, না না, উঠে পড়ি এই বাড়িটাতেই, কদিন পর নিশ্চয়ই ভয়টা কেটে যাবে। বলছো? মিথ্যা বললাম আমি। সত্যি বলছি, দেখো না, শীঘ্রই কেটে যাবে আমার এই ভয়। নতুন বাড়িতে উঠলাম আমরা। আমার জামাই উঠতো নামতো লিফটে, আর আমি সিঁড়িতে। 5-6 তলা পর্যন্ত ওঠা যায়, কিন্তু তারপর খুব কষ্ট হয়, পা চলতেই চায় না। আমার জামাই বলল, না, এভাবে চলতে পারে না, তুমি লিফটে উঠবে, নয়তো সামনের মাসেই বাসাটা ছেড়ে দেবো আমরা। এত উঁচুতে ওঠা হার্টের জন্য ক্ষতিকর। আর কটা দিন সময় দাও, ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হয় না, 1 মাস 2 মাস যায়, ঠিক হয় না। একদিন আমার জামাই রেগে মেগে বলে, এভাবে চলতে পারে না, তোমার কষ্ট দেখে আমার নিজেকে খুব অপরাধী মনে হয়। এত ভালো একটা মানুষ আমার জামাইটা, আমার জন্য এত ভাবছে, আর আমি ওর জন্য সামান্য একটু সাহসী হতে পারবো না? জগৎজোড়া কোটি কোটি লোক তো লিফটে চাপছে, তবে আমি ওর হাত চেপে ধরে বলি, কালই লিফটে উঠবো আমি, দেখো ঠিকই পারবো, তুমি শুধু আমার পাশে থেকো। ও আমার হাতটা ধরে রাখে, ভালোবাসার উষ্ণ হাত। ওই রাতটা নির্ঘুম কাটে আমার। যদি কাল লিফটে উঠে সহ্য না করতে পারি আমি, যদি আবারও আগের মতো হয়, আল্লাহ আমাকে শক্তি দাও। পরদিন ভোরবেলা যখন অ্যাপার্টমেন্ট ভবনের বাকি প্রায় সবাই ঘুমিয়ে আছে, তখন আমি আরও লিফটের সামনে দাঁড়াই। ও সুইচ চেপে লিফটটাকে নতলায় আনে, দরজা খোলে লিফটের। আমি কাঁপা কাঁপা পায়ে ধকধক করা বুকে ওর হাতটা শক্ত করে ধরে লিফটে ঢুকি। আমার কৈশোর ফিরে আসছে, অন্ধকার লিফটের কথা মনে আসছে। ভেতরে ঢুকে চোখ বন্ধ করে ফেলি আমি, দরদর করে ঘামছি। ওই লিফটের গ্রাউন্ড ফ্লোরের বোতামটা চাপ দেয়। আমি চোখ খুলি না ভয়ে, বুঝি লিফট নামছে, আমার ভয় লাগছে। আমার জামাই হাসতে হাসতে বলে, চোখ খোলো বউ। দেখি নিচে নেমে এসেছি আমি, পারলাম। আনন্দে চিৎকার করে উঠতে ইচ্ছে করলো আমার, আনন্দে চোখে পানি চলে আসলো। এবার আমি নিজেই লিফটের নতলার বোতাম চাপি, লিফট ওঠে। আমার ভয় লাগছে না,
একটুও না। আমরা দুজন হাসি শিশুর মতো। তারপর তারপর দিব্যি লিফট চাপছি আমি। প্রথম কদিন অস্বস্তি লাগতো, ভয় ভয় লাগতো। তারপর সব ঠিক হয়ে গেল। নিজে নিজেই হাসতাম, এতদিন কি সব পাগলামিই না করেছি লিফট নিয়ে। সেদিন অফিস থেকে ফিরেছি, খুব ক্লান্ত লাগছে, খুব খাটুনি গেছে আজ অফিসে। লিফটের সামনে দাঁড়াই আমি ছাড়াও একজন আছে। একটা লোক, চিনি না, কোন ফ্ল্যাটের কে জানে। এত শত ফ্ল্যাট, সবাইকে তো আর চেনা যায় না। যাকগে, আমার কি। লিফটে উঠি দুজনে। ইস, কি ড্যাব ড্যাবে চোখে তাকিয়ে আছে বেটা, অসভ্য একটা। এ কি, শয়তানটা দেখি সোজাসুজি আমার বুকের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকতে পারে কেউ? এই এই এভাবে হাত নাড়ছে কেন খচ্চরটা? গায়ে হাত দেবে নাকি? ঠিক তখনই ধপ করে কারেন্ট চলে যায়। চারিদিকে অন্ধকার, কবরের অন্ধকার। আমার জগৎ শূন্য হয়ে যায় নিমিষে। সব সাহস মুহূর্তে হারিয়ে যায়। কি অন্ধকার, সাথে ওই শয়তানটা। আমার বুক লাফাতে থাকে। এত ঘামছি কেন আমি? অবশ হয়ে যায় পুরো শরীর। নির্ঘাত নির্ঘাত শয়তানটা আমার বুকে হাত দেবে এখন। আমি পড়ে যাই। নিঃশ্বাস নিতে পারছি না কেন? বাতাস কই, বাতাস? এত অন্ধকার কেন? থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আমির হোসেন মিসেস সালমা রহমানের মৃত্যুর কেসটা দেখাশোনা করছেন। তিনি পোস্টমর্টেম রিপোর্ট থেকে এখন নিশ্চিত যে মৃত্যুটা কোনো খুন নয়, হার্ট অ্যাটাক। দুর্বল চিত্তের মহিলা ছিলেন। লিফট ভীতির কথা নিশ্চিত করেছেন তার বাবা মা। লিফটে কারেন্ট চলে যাওয়ার আতঙ্কে হার্ট ফেল করে মারা যান তিনি। লিফটে সাক্ষী আছেন এক ভদ্রলোক। আমির হোসেন কথা বলেই বুঝেছেন নিরীহ মানুষ, নির্দোষ। তার ওপর দুরারোগ্য এক স্নায়বিক রোগের কারণে চোখের পলক পড়ে না ঠিক মতো, তাকিয়ে থাকেন মাছের মতো। আর একটা হাত হঠাৎ হঠাৎ ঝাঁকি খায় আপনাতেই। কত বিচিত্র রোগী না থাকে এই দুনিয়ায়। চোখের সামনে এমন একটা মৃত্যু দেখে তিনিও খুব ভেঙে পড়েছেন। তবে ওই ভদ্রলোকই ঘটনার পর সবাইকে ডেকে তাড়াতাড়ি মহিলাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে তার অনেক আগেই মারা যান ওই মহিলা। নিয়তি।